স্ট্রাকচার লিখতেছি। হ্যাঁ, সিএল। হ্যাঁ, সবাইকে দেখো তো, এটা কিন্তু একটা জটিল যৌগ, বুঝছো? এখানে একটা জটিল যৌগ ফর্ম করতে হলে যে এটা হচ্ছে তোমার ডি ব্লক মৌল। এটা কি মৌল? ডি ব্লক, এটা মৌল। আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা লিগ্যান্ড। এটা কি বলে? লিগ্যান্ড বলে। লিগ্যান্ড। হ্যাঁ, ঠিক আছে, লিগ্যান্ড এটা। আর লিগ্যান্ড গুলা সাধারণত ডি ব্লক কি বলে, জটিল যৌগের ক্ষেত্রে ব্র্যাকেটে যেটা থাকে এটাকে লিগ্যান্ড বলি আমরা। তো ওটা নামকরণ করতে হলে, আমরা যদি এগুলো নামকরণ করতে চাই, বুঝছো, তখন প্রথমে কি করবে জানো? লিগ্যান্ডের নামটা আগে আসবে। এখানে দেখো লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, আর তারপরে তোমার এখানে কপার আছে আর ক্লোরিন আছে, তাই তো? কপার এবং ক্লোরিন, এখানে 2 দিয়ে দিই, ঠিক আছে? এটা দেখো তাহলে লিগ্যান্ড কোনটা? অ্যামোনিয়া, তাই না? তো অ্যামোনিয়ার যে মানে লিগ্যান্ডিক নাম হচ্ছে এমিন বলে। এটা কি এমিন? এমিন এখানে কয়টা আছে? এখানে অ্যামোনিয়া কয়টা আছে? 4টা না? 4টা আছে, তাই তো? 4টা যদি থাকে তাহলে আমরা দেখো এটা কি বলি, কেমিস্ট্রি ভাষায় 4 থাকলে সেটাকে টেট্রা বলে। কি বলে এটাকে? টেট্রা। টেট্রা এমিন। এমিন মানে লিগ্যান্ড, অ্যামোনিয়ার লিগ্যান্ডিক নাম হচ্ছে মানে লিগ্যান্ড মানে এমিন বলি আর কি আমরা। টেট্রাএমিন। এখানে দেখো কপার, কপারের এখানে জারণ মান হচ্ছে 2 আর কি। টেট্রাএমিন কপার লিখবা, কপার, তারপর 2 দিব এখানে, কারণ কপারের এখানে অক্সিডেশন স্টেট বা জারণ মান যেটাকে বলে 2 আর কি। কপার 2 ক্লোরাইড নাম, ঠিক আছে? নামটা কি তোমরা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, জি স্যার। জি স্যার। প্রথমে লিগ্যান্ডের নামটা আসবে, ফার্স্টে আসবে তোমার লিগ্যান্ডের নাম। প্রথমে আসবে লিগ্যান্ডের নাম, তারপরে মেটাল, ফার্স্টে লিগ্যান্ড, পরে মেটাল, পরে হচ্ছে অ্যানায়ন, যেটা, বুঝছো? এখানে আরেকটা জিনিস আছে, আমরা একটু পরে পড়বো, যে একটা জটিল যৌগের মধ্যে কিন্তু অনেকগুলা বন্ড থাকে, আয়নিক বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে, সন্নিবেশ বন্ধন থাকে, সবগুলাই থাকে আর কি, বুঝছো? টেট্রাএমিন কপার 2 ক্লোরাইডের নাম। হ্যাঁ, আমরা একটু দেখি আরেকটা দিকে, তাহলে আরেকটা তোমরা একটু চিন্তা করো কি হবে। ধরো এরকম জিঙ্ক দিলাম, মানে জিঙ্ক, তারপরে এখানে দিলাম অ্যামোনিয়াই দিলাম 6টা, Cl2। এর কি নাম হবে? হ্যাঁ, এর নাম কি? এখানে জিঙ্কের স্যার জারণ মান কত? জিঙ্কের জারণ, হ্যাঁ শোনো, জারণ মান বের করার এটা তোমরা সেকেন্ড ইয়ারে, তো সেকেন্ড পেপারে যারা সেকেন্ড ইয়ারে পড়ো নিশ্চয়ই জানো। ধরো শোনো, আমি জিঙ্কের জারণ মান বের করবো, তাই তো? জিঙ্কটাকে আমি x ধরে নিলাম, কি ধরবো এটাকে? x। হ্যাঁ, লিখলাম। অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে একটা অণু, তার তো কোনো জারণ মান নাই, 0 দিবা, 0 × 6 প্লাস ক্লোরিন, ক্লোরিনের জারণ মান আমরা কত জানি? -1, তাই না? × 2 = হচ্ছে 0, তাই না? বুঝছো? তাহলে x + 0 - 2 = 0 না? তাহলে x এর মান কত? +2। স্যার সাউন্ড হচ্ছে। সাউন্ডটা ওটাকে অন্য কে জানি, কার জানি সাউন্ড হবে। রেজা এখনো চেক করতেছে তার জুমটা মনে হয়। আচ্ছা, ওকে ওকে, এটা কি বুঝতে পারছো সবাই? মানে জারণ মানটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা এই যে উপরেরটা কিন্তু তুমি ইচ্ছে করলে এভাবে বের করতে পারবা, উপরেরটা এভাবে সেম ওয়েতে বের করা যাবে। হ্যাঁ, কপারটাকে x ধরে, অ্যামোনিয়া যেহেতু একটা অণু, এটার কোনো জারণ মান নাই। ওকে, এখন দেখো তাহলে এটার ক্ষেত্রে লিগ্যান্ড আছে কয়টা? কয়টা লিগ্যান্ড? তাহলে তো স্যার এটা হবে হেক্সামিন জিঙ্ক 2 ক্লোরাইড। হ্যাঁ, হেক্সা এমিন, এমিন জিঙ্ক 2 ক্লোরাইড নাম, ঠিক আছে? 2 ক্লোরাইডের নাম আর কি, ঠিক আছে? এইটা এই হ্যালো, এই রেজা কি তুমি ক্লাস নাকি? তোমার সাউন্ড? জি স্যার। দেখো আমি হচ্ছে আরেকটা জানি, ও আমাদের স্টুডেন্টরা, তুমি স্পিকারটা বন্ধ করে রাখো, তোমার থেকে কোনো সাউন্ড আসে। হ্যাঁ, যখন কথা বলবা তখন ইয়ে করো, প্রশ্ন করার সময়।
ওকে, আমি ভাবছি আমার ইউনিভার্সিটির ছোট ভাই আছে ওই রাজা নাকি। ওকে, হেক্সামিন জিঙ্ক 2 ক্লোরাইড নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে জটিল যৌগের নাম কিভাবে হয় আমরা এটা ধরতে পারলাম। তারপরে দেখো আরেকটা দেখাই, ধরো কপার। কপার দিব, আচ্ছা কপারে দিই 4টা, অ্যামোনিয়া হচ্ছে আবার 2টা, আর এখানে একটা ক্লোরিন। ঠিক আছে, এটা কিন্তু একটা জটিল যৌগ, বুঝছো? এটা এটা একটা জটিল যৌগ। এটার নামটা একটু ট্রাই করে দেখি। এটার নাম কি হবে? স্যার এখানে কি লিগেন্ড 2টা? হ্যাঁ, 2টা লিগ্যান্ড। এখানে এটা একটা লিগ্যান্ড, আর অ্যামোনিয়া হচ্ছে তোমার আরেকটা লিগ্যান্ড। ঠিক আছে, তাহলে স্যার কোনটার প্রথমে ধরবো? এখন দেখো এই যে এখানে ওয়াটারের লিগ্যান্ডের নাম হচ্ছে একোয়া, এটাকে কি বলি আমরা? একোয়া। ঠিক আছে, আর অ্যামোনিয়া আছে না, এটার লিগ্যান্ড নাম হচ্ছে এমিন, এটাকে কি বলি আমরা? এমিন বলি। বুঝতে পারছো? তাহলে এখানে নিয়মটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে, তাহলে একোয়া উচ্চারণ করলে এ লাগে, আবার তোমার এমিন উচ্চারণ করলে কিন্তু এই লাগে, তাই না ইংলিশে? এখন তাহলে অ্যালফাবেটিক অর্ডারে, এবিসিডি অর্ডারে যেটা আগে, ওটাকে আমরা আগে বলি আর কি, কিন্তু এখানে 2টা ইয়ে দ্বারা শুরু, তাহলে আমরা এর কথা বাদ দাও। এরপরে কি একোয়া উচ্চারণ করলে কিউ লাগে, আর এমিন উচ্চারণ করলে কি লাগে? এম। এখন কিউ আগে না এম আগে? আগে কোনটা অ্যালফাবেটিক অর্ডারে? আগে কোনটা? এম। তাহলে কি হবে? ডাই এমিন। এগুলাকে নামকরণ নাকি পড়াচ্ছেন? হ্যাঁ, নামকরণ, জটিল যৌগের নামকরণ। ও ডাইএমিন টেট্রা একোয়া, টেট্রা একোয়া। এ সানি আছে কি? সানি, জুমাইরা? অনুসার মাত্রা। জি স্যার। ও তুমি নি, তুমি কই? জি আমি ও তুমি নি, তুমি এত পরে জয়েন করছো মনে হয় নাকি? জি জি কানেক্ট আছে। কালকে ক্লাসে আসলো না কেন? কালকে কোন সময় স্যার? ও ক্লাসে সরাসরি? অসুস্থ আছো? ও আচ্ছা, সবাই অসুস্থ আছে, জুমা তো আসে নাই মনে হয়। না স্যার আমি আসি। কপার 2 ক্লোরাইড, ঠিক আছে, কপার 2 কি হবে? ক্লোরাইড। ঠিক আছে, এটার নাম। আমার মনে হয় জটিল যৌগের নামের ক্ষেত্রে আর কোনো প্রবলেম নাই, আর কি কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জটিল যৌগের নাম কিভাবে করে ওটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা মেইন প্রশ্নতে যাচ্ছি, যে আগের ক্লাসটা একটু রিপিট করব, তারপরে কয়েকটা এমসিকিউ দেখাবো। আমাদের এই চ্যাপ্টার তো শেষ অলমোস্ট, অনেক প্রায় এমসিকিউ দিনের বাকি নাই তেমন একটা। ওকে, এখন আমরা পড়াবো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার, দেখো এটা কি ঠিক আছে। আচ্ছা, দেখো সবাই একটু দেখো যে জটিল যৌগের, হ্যাঁ জটিল যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর মানে মানে জারণ মান অথবা তাদের চুম্বক ধর্ম আছে, চুম্বক ধর্ম পড়াই। ঠিক আছে, জটিল যৌগের ডি ব্লক, জটিল যৌগের ডি ব্লক মৌলের চুম্বক ধর্ম। ঠিক আছে, অথবা জটিল যৌগের চুম্বক ধর্ম বলতে পারো, হ্যাঁ দুইটাই বলা যায়। জটিল যৌগের চুম্বক ধর্ম, চুম্বক ধর্ম, আমরা এগুলোর একটা এক্সপ্লেনেশন দিতে চাই, এগুলোর একটা ব্যাখ্যা দিতে চাই। হ্যাঁ, এখন আমি গতদিন ওই যে বোর্ডে যখন পড়াইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম, একটা কথা বলছিলাম যে চুম্বক ধর্মের উপর ভিত্তি করে পৃথিবীতে যত বস্তু আছে আর কি, এটাকে 3 ভাগে ভাগ করা যায়, বুঝছো? মানে চুম্বক ধর্মের উপর ভিত্তি করে এরকম
চুম্বক ধর্মের উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার। পদার্থ কয় প্রকার? তিন প্রকার। আমাদের একটা হচ্ছে কি জানো, ফেরু চুম্বক। এটা কি? ফেরু চুম্বক প্রথমটা। আর 2 নম্বর হচ্ছে আমাদের পেড়া চুম্বক। এটা কি? পেড়া চুম্বক। 3 নম্বর হচ্ছে ডায়া চুম্বক। পেরা চুম্বক পেরা চুম্বক। পেড়া, হ্যাঁ। একটা ফেরু চুম্বক, একটা পেড়া চুম্বক, একটা ডায়া চুম্বক। ঠিক আছে? এখন ফেরু চুম্বক হচ্ছে যে সকল পদার্থ, হ্যাঁ, যে সকল পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়, প্রবলভাবে আকর্ষিত হয়, বুঝছো? মানে যে সকল পদার্থগুলা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় বা আকর্ষিত হয় আর কি। যেমন মনে করো লোহা আছে না, লোহা, একটা চুম্বকের নিকট যদি লোহা নিয়ে যাও তাহলে কি হয়? লোহাটা আকৃষ্টটা প্রবলভাবে, এটা একটা ফেরু চুম্বক পদার্থ। পেড়া চুম্বকটা হচ্ছে কি জানো, মানে যেগুলো অল্প পরিমাণ আকৃষ্ট হয়। যে সকল পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা অল্প পরিমাণে আকর্ষিত হয়। যেটা অল্প পরিমাণে আকর্ষিত সেটা হচ্ছে কি? পেড়া চুম্বক। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি চুম্বক? ডায়া চুম্বক। এটা চুম্বক ক্ষেত্র দ্বারা স্যার এক্সাম্পল কি কোনটার? পেরা চুম্বকের? হ্যাঁ, এক্সাম্পল আমরা দিব। হ্যাঁ, এক্সাম্পল দিব। যেমন মনে করো, এটা এখন আমি এক্স্যাক্টলি মানে বলতেছি না। যাদের মনে করো আমরা যখন ইলেকট্রন কনফিগারেশন যখন করব হুন্ডির নিয়মে, তখন যদি ধরো একটা ফ্রি ইলেকট্রন থাকে আর কি, এর এক্সাম্পল আসবে কিছুক্ষণ পরে, আসবে, দিব এক্সাম্পল। এটা তোমার হইতে পারে, ধরো ম্যাঙ্গানিজ কি হইতে পারে? ম্যাঙ্গানিজ না, ম্যাঙ্গানিজ হবে না, তোমার হবে কপার, হবে কপার। বুঝছো? কপার আছে না, কপার, এটা প্যারা চুম্বক। ডায়া চুম্বক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, আকর্ষিত হয় না। ঠিক আছে? ওকে, এখন আমরা একটু এক্সাম্পল দিই। চুম্বক ক্ষেত্র আকৃষ্ট হয় না তো অনেক পদার্থই থাকে, এদেরকে আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশন এগুলো বোঝানোর চেষ্টা করবো আর কি। বুঝছো? তারপরে এখন এই এক্সাম্পল তুমি এখন বুঝতে পারবা। ধরো আমরা প্রথমে আয়রন নিয়ে চিন্তা করি। হ্যাঁ, লোহা। প্রথমে যেটা কথা বলছিলাম, আয়রনের ইলেকট্রন কয়টা? 26, তাই না? এটার যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 আর 3d কত? 6 না?
এটা এখন দেখো যে এটাকে যদি আমরা এই যে এখানে যে তোমার 4s যেটা আছে এইখানে ধরো একটা ঘর, হ্যাঁ 4s এখানে একটা ঘর 3D, সরি এটা তো ডি অরবিটাল তাই না? ডি অরবিটাল কয়টা ঘর থাকে? 5টা না? বড় হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নেই। এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4s 3D, আর একটা হচ্ছে তোমার এর পাশে আছে 4p, এটা 4p আর কি, বুঝছো? আর এটা 3D, এটা 4s। তাহলে এখন দেখো একটু এখানে এসি ইলেকট্রন হচ্ছে দুইটাই, এবার পেয়ার জোড়ায় জোড়ায় থাকে। আর একটু ডিতে দেখো, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কিন্তু 6টা, ভালো করে খেয়াল করো, দেখছো? এই যে এটা হুন্ডের নিয়মে দিছি, তোমরা নিশ্চয়ই হুন্ডের নিয়মের সম্পর্কে ধারণা আছে তাই না? যে সমশক্তি বিশিষ্ট অরবিটালে ইলেকট্রন গুলো সর্বাধিক পরিমাণে অযুগ্ন অবস্থায় থাকে আর কি, এবং এই অযুগ্ন ইলেকট্রনের স্পিন কি হবে? একই মুখী হবে, ঠিক আছে? এটা 4s 3D, তারপরে কত? 4p। এবং এখানে এই দুটি ইলেকট্রন শুধু জোড়ায় জোড়ায় আছে, প্রথম দুইটা, আর বাকিগুলো কিন্তু জোড়ায় জোড়ায় নাই। থেকে অযুগ্ন ইলেকট্রন কয়টা? এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে তার অযুগ্ন ইলেকট্রন কয়টা এখানে? 4টা। তার মানে আনপেয়ার ইলেকট্রন হচ্ছে 4টা, তাহলে এটা কি হবে? এটা ফেরোচুম্বক। এটা কি হবে? ফেরোচুম্বক এটা। ফেরোচুম্বক। হ্যাঁ, তাহলে আয়রন হচ্ছে একটা ফেরোচুম্বক পদার্থ, ঠিক আছে? কারণ যদি শুনো, আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করার পরে যদি একের বেশি যদি অযুগ্ন ইলেকট্রন থাকে, হ্যাঁ, তখন এটা হবে ফেরোচুম্বক। এই জন্য আয়রনটা হচ্ছে একটা ফেরোচুম্বক পদার্থ, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আরেকটু দেখি, ধরো আমি কপার দিয়ে একটু দেখি, হ্যাঁ কপার ইলেকট্রন কয়টা? 29। 29টা। আমি এটার সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস আমার করার দরকার নাই, আমরা তো ইলেকট্রন লাস্টে কি হবে বলো? 4s 1 আর 3d কত? 10 না? না কত? 9 না 10 হবে বলো? 10 হবে। 10 হবে। আচ্ছা, কপার মানে আমরা যদি কপার ইলেকট্রন বিন্যাসটা করি আর কি, বুঝছো? তাহলে তোমার এখানে 4s ইলেকট্রন আছে তার কয়টা? একটা, তাই না? আর ডিতে ইলেকট্রন কয়টা আছে? 10টা। 10টা। এগুলো কিন্তু পেয়ার আপ থাকে এইভাবে, বুঝছো? এবার এখানে পেয়ার আপ থাকে। এখন বলো তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? একটা। তাহলে এটা হচ্ছে প্যারাচুম্বক। এটা কি চুম্বক? পেরাচুম্বক। প্যারাচুম্বক, তাই তো? কপারটা তাহলে প্যারাচুম্বক। আবার আমি যদি জিঙ্কের দিকে একটু যাই, জিঙ্ক দেখো 30, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? প্রথম তো এগুলো হবেই, হ্যাঁ, ফাইনালি সেটা কি আসবে? 4s2 না? 4s2 আর 3d কত? 10, তাই না? এখন দেখো তাহলে এটার ক্ষেত্রে এখানে 4s এর 2টা আর ডিতে কয়টা? 10টা। এখানে থাকবে তোমার 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে অপোজিট স্পিন বুঝায় আর কি, দুটি ইলেকট্রন, বুঝছো? এরকম। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সবগুলা জোড়ায় জোড়ায় আছে, তাই না? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ডায়া চুম্বক। এটা কি হবে? ডায়া চুম্বক। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এই যে ফেরোচুম্বক, প্যারাচুম্বক, জি স্যার। ডায়া চুম্বক, এটা আমরা বুঝাইলাম আর কি, কোনটা কি আর কি। আচ্ছা যাক, এই হচ্ছে বিষয়টা। এখন তো মৌলের কথা দেখছি, এখন যৌগগুলো একটু দেখি নাকি? যৌগের ক্ষেত্রে দেখো, ধরো একটা যৌগ, একটু আগে যে একটা যৌগ আমরা পড়াইছিলাম, এই যৌগটা টেট্টাইমিন, হ্যাঁ, এটা দেখো টেট্টাইমিন কপার 2 ক্লোরাইড। এটা এখানে কপারের অক্সিডেশন স্টেট কত? এখানে কপারের জারণ মান তুমি যদি বের করো তাহলে কপার 2 হবে আর কি, কপার 2 প্লাস হবে এখানে জারণ মান। তোমরা জারণ মান বের করে দেখতে পারো, এখানে কি হবে? কপার এরকম হবে জারণ মানটা আর কি, বুঝতে পারছো?
এরকম হবে। এখন এখানে কপার 2+ আছে, এটা যদি ইলেকট্রন বিন্যাস করো, হ্যাঁ, তাহলে ফাইনালি আমাদের লাস্টে কি হবে? 4s 0, তাই না? আবার 3d কত আসবে? 9। এটা কি সবাই বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, এরকম। তাহলে আমাদের 4s এর তোমার ইলেকট্রন আছে, তোমার কোনো ইলেকট্রন নাই। আবার 3d তে কি ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন আছে? 9টা। 9টা আছে। এখানে আছে তোমার 9টা, একটা গড় দিই 5টা। এখানে কোনো ইলেকট্রন নাই, এখানে একটা 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 একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে ইলেকট্রন কয়টা আছে? ফ্রি ইলেকট্রন কয়টা আছে? একটা। তাহলে এই পুরা যৌগটা কি হবে? এটা প্যারাচুম্বক। এটা কি? প্যারাচুম্বক। বুঝতে পারছো? এই যে একটা আছে ফ্রি ইলেকট্রন, এই জন্য। একটু আগে কপারকে আমরা কি বলছিলাম? এই যে একটাই ছিল, কিন্তু দেখছো এই আছে, কারণ এই ক্ষেত্রে এটা প্যারাচুম্বক হয়েছে। ওকে, এখন আমরা আরেকটা যৌগ দেখি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলবে আর কি, যে কার চুম্বক ধর্ম আছে বা কিরকম চুম্বক ধর্ম। আমরা এইগুলোর মাধ্যমে এগুলো ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এখন দেখো, ধরো আমরা অন্যরকম একটা যৌগ দিই, মনে করি ক্যালসিয়াম ক্লোরাইড একটা যৌগ, তাই না? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ক্যালসিয়ামটা কি অবস্থায় আছে? ক্যালসিয়াম 2+ অবস্থায় আছে না? তাই তো? জি স্যার। তাহলে 4s কত? 0। এখানে 4s তো 0, তো এর আগে কিন্তু কি ছিল? 4s এর আগে কিন্তু আরেকটা অরবিটাল আছে, সেটা কি 3p, তাই না? 3p6, তাই তো? 4s এর আগে 3s 3p 4s 3p6, তারপরে 4s, এরকম 0 হবে না? যে ক্যালসিয়াম 2+, যে তাহলে এখানে পিতে কি থাকে? পিতে ইলেকট্রন গুলো জোড়ায় জোড়ায় থাকে না? এই তিনটা ঘটে, দেখছো, 1 2 3 4 5 6। তার মানে এই ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কি? ডায়া চুম্বক। এটা কি হবে? দিস ইজ ডায়া। এটা হবে আমাদের ডায়া চুম্বক। ডায়া চুম্বক। এটা কি সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে ডায়া চুম্বক। এটা হচ্ছে ডায়া চুম্বক, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা দেখো, আমরা একটু শঙ্করায়ন আলোচনা করি। শঙ্করায়ন, সবাই কি এটা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার, বুঝছি। জি স্যার। ওকে, এখন দেখো শঙ্করায়ন। শঙ্করায়ন মানে আমাদের অর্থাৎ জটিল যুগের শঙ্করায়ন, বুঝছো? এই টপিকটা আমরা একটু ভালোভাবে বলি, এরকম বলতে পারি। কালো কালি কোথায়? জটিল যুগের শঙ্করায়ন। জটিল যুগের শঙ্করায়ন, এটা দেখো। আচ্ছা দেখো, নরমালি যে শঙ্করায়ন মানে কি? শঙ্করায়ন হচ্ছে অরবিটালের মিশ্র। দেখো, আমরা জটিল যুগের শঙ্করায়ন করবো। জটিল যুগের শঙ্করায়ন, ধর আমরা এটা একটু দেখি। হ্যাঁ, ফার্স্টে যেহেতু আমরা এটা দিয়েছিলাম,
এই যে এটা টেমিন কপার, এই যে এটা সংকরায়ন দেখবো, বুঝছো? মানে আমরা একটা জটিল যৌগের সংকরায়নটা কেমন হয়। সংকরায়ন হচ্ছে আসলে অ্যাকচুয়ালি অরবিটালের মিশ্রণ। সংকরায়ন হচ্ছে অরবিটালের মিশ্রণ। এখন মানে আসলে জটিল যৌগের সংকরায়ন বলতে তার কেন্দ্রীয় যে মৌলটা, তার কেন্দ্রীয় যে মৌল এটা দেখবো, বুঝছো? এখানে কেন্দ্রীয় মৌলটা যার মান কত আছে, +2। কপারের হচ্ছে কত, +2, বুঝছো? এখন আমরা একটু কপার এই ক্ষেত্রে সংকরায়নটা পড়তে হলে মানে নরমালি যে সংকরায়ন যেভাবে পড়ি আমরা এখানে এইভাবে পড়বো না। দেখো কপার 2+, এটা তুমি ইলেকট্রন বিন্যাসটুকু দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0 আর 3d কত, 4s, এখানে হবে 9, তাই না? এটা তারপরে 3s 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে কিন্তু একটা 4p অরবিটাল আছে। এরপর একটা কি অরবিটাল আছে, 4p অরবিটাল। এখন এখানে দেখো যে এখানে আমরা একটু দেখবো এই যে 4s কোনো ইলেকট্রন নাই। আবার 3d এর ক্ষেত্রে একটু দেখো, 1 2 3 4, আর 4p এর ক্ষেত্রে কি হবে, এইটা 1 2, ঠিক আছে? এখন এখানে একটু জিনিস হচ্ছে, যখন লিগ্যান্ড যখন আসে তখন কপার গুলা ম্যাক্সিমাম পেয়ার আপ থাকার ট্রাই করবে, বুঝছো? তাহলে এখানে এসে তো কোনো ইলেকট্রন নাই, এখানে ফাঁকা। 3d তে তোমার কি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে আরেকটা, ঠিক আছে? আর এখানে 4p, হ্যাঁ এখানে 4p দেখো, 4p তে এই যে 4p তে কিন্তু কোনো ইলেকট্রন নাই, তাহলে 4s, এটা 4s, এটা তোমার 3d, আর এটা হচ্ছে আমাদের 4p। 4p এর পরে কিন্তু আমার আরেকটা অরবিটাল আছে, সেটা হচ্ছে 4d। 4s 3d 4p, আর এটা কি 4d। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? এখন এই যে অ্যামোনিয়া আছে না, অ্যামোনিয়া দেখো এখানে লিগ্যান্ড কয়টা আছে, লিগ্যান্ড আছে 4টা কিন্তু, তাহলে একটা লিগ্যান্ড, বুঝছো? একটা যাবে তোমার এখানে, এখানে একটা, এখানে একটা, এই জায়গাতে শুনো, এই জায়গাতে যদিও খালি আছে, হ্যাঁ 4p অরবিটাল যদিও খালি, 4p বাংলা কালো করে দিই, 4p অরবিটাল কিন্তু খালি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? কিন্তু এইখানে ইলেকট্রন যাবে না, আর এক জোড়া ইলেকট্রন তোমার এই জায়গার মধ্যে যাবে, এক জোড়া ইলেকট্রন এইখানে যাবে, বুঝছো? এখন ভালো করে খেয়াল করো, দেখো এই যে আমার যে লিগ্যান্ড যেগুলা, আমার যে 4টা লিগ্যান্ড, একটা গেছে s অরবিটাল, একটা কোথায় গেছে s এ, আর বাকি দুইটা কোথায় গেছে, এটা পি অরবিটাল ছিল না? তাহলে পি অরবিটাল আমরা কয়টা ইউজ করছি, 2টা। আবার ডি অরবিটাল কয়টা, কেন কি হলো একটা, না? হ্যাঁ পি এর মধ্যে কেন ওইটা গেল না? হ্যাঁ যাবে না, কারণ শুনো যেহেতু এটা কপার যেহেতু ডি ব্লকের মৌল, হ্যাঁ কপারটা তো ডি ব্লকের মৌল, এই জন্য ডি ব্লক মানে ডি অরবিটালে একটা যাইতেই হবে, মানে আমি এরকম বলি যে ডি কে এনে রেসপেক্ট সম্মান করা লাগবে। যেহেতু ডি ব্লকের মৌল, অবশ্যই এক জোড়া লিগেন্ডের এক জোড়া ইলেকট্রন দিতে যাওয়া লাগবে, বুঝতে পারছো? এই জন্য জি এস, স্যার। হ্যাঁ এটা তাহলে এসপি ডি, তাই না? এরকম। কিন্তু এটা আমরা সুন্দরভাবে লিখতে হলে ডি আগে লিখবো, ডিএসপি2 সংকরণ হবে। কি হবে সংকরণ, ডিএসপি2 সংকরণ, ডিএসপি2 সংকরণ, ডিএসপি2 সংকরণ। সবাই কি বুঝতে পারছো এটা সংকরণটা?
এখন আমি তোমাদেরকে একটা কাজ দিই, কিন্তু তোমরা এগুলো কতটুকু বুঝছো। ধরো ম্যাঙ্গানিজ, হ্যাঁ, এই যে এইটা সংকরায়ন দিয়ে তোমরা পারো কিনা ম্যাঙ্গানিজের হেক্সা একুয়া ম্যাঙ্গানিজ 2 ক্লোরাইড। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। কি সবাই একটু ড্র করো দেখি, এটা ম্যাঙ্গানিজের দেখো 6টা কিন্তু লিগেন্ড আছে এখানে। এটা হয়েছে তোমাদের সংকরায়ন। হ্যাঁ হয়েছে, তুমি কি পারবা এটা? হ্যাঁ স্যার D2sp3। হ্যাঁ রাইট, ঠিক আছে। কারণ এইখানে অন্যরা কি পারছো? ম্যাঙ্গানিজ 2 প্লাস না, 4s, একটা হচ্ছে 4s। 4s এ কি কোনো ইলেকট্রন থাকবে? থাকবে না। নরমালি তোমার ম্যাঙ্গানিজ ইলেকট্রন কয়টা? 25টা না? 25টা, কিন্তু যেহেতু ম্যাঙ্গানিজ 2 প্লাস আছে তাহলে তার 23টা ইলেকট্রন, তাই তো? এর মধ্যে তোমার আমি যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে 4s এ কোনো ইলেকট্রন থাকবে না। আবার 3d তে কয়টা ইলেকট্রন থাকবে? কয়টা ইলেকট্রন 3d তে? তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করো ম্যাঙ্গানিজের, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে এটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, হ্যাঁ, 4s, 0। হিসাব করে দেখো 10, 18, আর এখানে 5টা তাহলে ইলেকট্রন ইলেকট্রন কটা হবে? 5টা। বুঝছো? তাহলে 4s দেখো, 4s এ 4s, তারপরে 3d, তারপর হচ্ছে 4p, তাই তো? 4s টা তার ব্ল্যাঙ্ক, 3d তেও কোনো ইয়া নাই, 1টা 2টা 3টা 4টা, আর এটা কি 4p, এখানে একটা এখানে একটা 4p, 4s 3d 4p। এরপরে কি আছে? 4d,
4D অবশ্য এখানে আর লাগবে না, কারণ 3D তে ইলেকট্রন আছে কয়টা? 5টা না? তুমি কি আমার কথা শুনতেছো? হ্যাঁ, হ্যালো, জি স্যার। ওকে। এইখানে ইলেকট্রন যাবে তোমার 2টা, এখানে কয়টা যাবে? কালার করে দিই। এখানে পানির যাবে কয়টা? 2টা, ঠিক আছে। আর এখানে কথা শোনো, যে এখানে 3D যখন হবে না, লিগ্যান্ড যখন আসে, বুঝছো, লিগ্যান্ড যখন আসে তখন এই ক্ষেত্রে কিন্তু ওটা ওই যে আমরা যে ইলেকট্রন আলাদা আলাদা দিতাম, আলাদা দিব না, এগুলো কি পেয়ার আপ দিতে হবে। ইলেকট্রন ইলেকট্রন ধরো তোমার এখানে থাকবে, মানে ম্যাক্সিমাম এখন পেয়ার আপ থাকবে আর কি। এই যে এটা 5টা, তো এই যে এখানে একটা, এই দুটো করে কিন্তু খালি থাকবে, বুঝতে পারছো? অর্থাৎ আমরা যখন সংকরায়ন পড়বো তখন এই লিগ্যান্ডের কারণে ম্যাঙ্গানিজ ইলেকট্রন গুলো ম্যাক্সিমাম জোড়ায় জোড়ায় থাকার ট্রাই করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কি করবে? জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে এইখানে খালি, তার মানে আরেকটা পানি কই যাবে? এইখানে যাবে একটা, আরেকটা কই যাবে? এইখানে, বুঝছো? আচ্ছা, তাহলে এই পানি তো টোটাল কয়টা? 6টা কিন্তু পানি। তাহলে একটা যাবে এইখানে পানি, এইখানে যাবে আরেকটা পানি, এখানে যাবে আরেকটা পানি, ঠিক আছে। এইখানে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, ঠিক আছে। এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন। এখন দেখো, তাহলে আমাদের এস লাগছে কয়টা? এস লাগছে একটা, আর ডি লাগছে কয়টা? 2টা, D2। আর পি লাগছে কয়টা? 3টা। তাহলে আমরা কি করছি? আমরা কি বলছি যে আমরা ডি অরবিটালটাকে আমরা আগে দিব আর কি। কি দিব? D2sp3। এটা কে জানি বলছিল, তাই না? সানি, স্যার ডি হ্যাঁ sp3 এটাই বের হয়েছে। জি হ্যাঁ, স্যার, হ্যাঁ। এইটাই বের হতো। হ্যাঁ, এটাই বের হবে। তোমার আনসার ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে, আনসার এইটাই, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো? এটা D2sp3 কি হবে? এটা D2sp3। এটাই হচ্ছে আসলে মানে জটিল যৌগের সংকরায়ন আমরা এইভাবে ব্যাখ্যা করতে হয়। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে ইলেকট্রন গুলো কি হয়েছে জানো? তুমি যে আনসার যে বলছিলা সে মনে হয় এই কাজটা করো নাই, তাই না? এটা কি করছিলা না? এখানে এই ক্ষেত্রে কি করবে জানো? ইলেকট্রন গুলা ওই যে আমরা আগে যেভাবে দেখাইছিলাম যে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন দিব, পরে জোড়াই দিব, এরকম না। এখানে ম্যাক্সিমাম সংখ্যক সে জোড়ায় জোড়ায় থাকার ট্রাই করবে আর কি। এবং এই যৌগটা হচ্ছে একটা কি জানো? প্যারা চুম্বক পদার্থ। এটা কি পদার্থ? প্যারা চুম্বক পদার্থ। এটা হচ্ছে এক ধরনের প্যারা চুম্বক পদার্থ। এটা কি বুঝতে পারছো? স্যার পরীক্ষায় কি এইভাবে লিখতে হবে, বক্স দিয়ে তারপর? হ্যাঁ, হ্যাঁ, না এটা তো মানে আমি বুঝাইছি। তুমি এছাড়া আর কি উপায় আছে বলো? আর কি উপায় আছে? এর চেয়ে ইজি ওয়ে কি আর আছে? স্যার এইটা না, যখন ব্যাখ্যা লিখবো তখন কি এভাবে বক্স দিয়ে তারপর ব্যাখ্যা লিখতে হবে? হ্যাঁ, এভাবে বলবা। ইলেকট্রন, প্রথমে ইলেকট্রন দেখাইবা। হ্যাঁ, ম্যাঙ্গানিজ ইলেকট্রন দেখাইলা, ম্যাঙ্গানিজ আয়নটা দেখাইবা, তারপরে সংকরায়নটা ব্যাখ্যা করবা। বাসায় যখন পরীক্ষা পারি, পরীক্ষার খাতায় যখন প্রশ্ন দেখি তখন সমাধান করতে পারি না, এটাই সমস্যা। সৃজনশীলে ধরতে পারি না। না, প্রশ্নটা না ধরা তো এটা অন্য বিষয়। প্রশ্নটা না ধরা, আর আনসার তো আসলে তুমি যত বেশি পড়বা, হ্যাঁ, এইগুলা আসলে কেমিস্ট্রি কিন্তু এগুলো এমনি এমনি তোমার মানে তুমি এমনি এমনি এগুলো লিখতে পারবে না। তুমি যদি মুখস্থ করে এগুলো বুঝলে, না বুঝলে লিখতে পারবে না। বুঝলে তুমি তোমার অনেক স্টাইল, নিজস্ব স্টাইল চলে আসবে লেখার, যে কোনো ভাবে জিনিসটাকে বুঝাইতে পারবা। এটাই মেইন। এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি মেইন, ব্যাখ্যাটা তেমন বিষয় না। এখানে ডায়াগ্রাম না দিলেও তোমার আনসার ওকে হবে, ঠিক আছে। এটা সবাই কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার ডি ব্লকের সংকরায়ন। আচ্ছা, এখন আমি তোমাদের আরেকটা টপিক একটা দেখবো, আরেকটা একটু টপিক 5 মিনিট লাগবে। সেটা হচ্ছে যে মানে আমরা একই যুগে বিভিন্ন বন্ধনের যে উপস্থিতি, এই জিনিসটা একটু ব্যাখ্যা করবো। হ্যাঁ, এর একটা এরকম টপিকের নাম শুনছো? দেখো বইয়ের মধ্যে কিন্তু আছে। একই যৌগে বিভিন্ন বন্ধনের উপস্থিতি, মানে আমরা এমন যৌগগুলা দেখবো যেখানে একসাথে সব বন্ধনগুলা, মানে মানে আমাদের 3টাই মেজর বন্ধন, তাই না? কি কি বন্ধন আছে? আয়নিক আছে, সমযোজী আছে, সন্নিবেশ। যেমন মনে করো
এইটা এই যৌগটা, হ্যাঁ এটার নাম নিশ্চয়ই তোমরা সবাই জানো, এটা তো নাম আমার বলার অপেক্ষা রাখে না, টেট্রামিন কপার 2 ক্লোরাইড 2 দিয়ে দিই। হ্যাঁ দেখো এখানে বন্ডিং কিভাবে হয়, আমরা প্রথম আগের যারা ক্লাস করছো নিশ্চয়ই তারা জানো, এখানে কপারটা 2+ অবস্থায় আছে, এখানে অ্যামোনিয়া আসবে কয়টা, চারদিক থেকে 4টে অ্যামোনিয়া আসবে, বুঝছো? এটা স্ট্রাকচারটা যদি আঁকো আর কি, গাঠনিক সংকেত যেটাকে আমরা বলি, এটা ঠিক আছে, এইটা ওকে। এখানে দেখছো তাহলে এখানে অ্যামোনিয়া, আচ্ছা বলো তো আমাকে একজনে আনসার দাও, এখানে অ্যামোনিয়া তার যে নিঃসঙ্গ ইলেকট্রন গুলা কপারকে দিচ্ছে না, কপার কি দিচ্ছে, তাহলে এখানে বন্ধনটা কি হবে, এই 4টা বন্ধন কি, এগুলো হচ্ছে সন্নিবেশ বন্ধন, এগুলো কি বন্ধন, সন্নিবেশ বন্ধন। তার মানে এই যুগের মধ্যে সন্নিবেশ বন্ধন আছে, পাইছি বুঝছি, এই 4টে অ্যামোনিয়া কপারের সাথে যে বন্ড হচ্ছে, এবং এখানে অ্যামোনিয়া তার যে নিঃসঙ্গ ইলেকট্রন গুলা, হ্যাঁ কেউ কিছু বলতেছো নাকি? এখানে 4টে অ্যামোনিয়া কি করতেছে জানো, কপারের ফাঁকা যে ডি অরবিটাল আছে, কপারের 4d অরবিটাল, 4d অরবিটালের মধ্যে তার চারটা যে অ্যামোনিয়ার যে নিঃসঙ্গ ইলেকট্রন গুলো দিয়ে দিচ্ছে আর কি, এটা তার মানে 4টা সন্নিবেশ বন্ধন আছে। আবার প্রত্যেকটি অ্যামোনিয়া দেখো, তুমি যদি প্রত্যেকটি অ্যামোনিয়াকে অ্যানালাইসিস করো, অ্যামোনিয়া স্ট্রাকচারকে যদি অ্যানালাইসিস করো, এই যে অ্যানালাইসিস যদি করো দেখো, তাহলে এখানে কি আছে, এখানে বন্ধন কি, এখানে দেখো 3টে আছে সমযোজী বন্ধন, এই যে এটা একটা সমযোজী, এটা একটা সমযোজী, তাহলে সমযোজী আছে, সন্নিবেশ ছিল কটা, 4টা, সন্নিবেশ বন্ধন ছিল 4টা, সমযোজী বন্ধন আছে কটা, মানে একটা অ্যামোনিয়াতে, প্রত্যেকটা অ্যামোনিয়াতে সমযোজী বন্ধন আছে তোমার 3টা, তাহলে টোটাল অ্যামোনিয়া 4টা আছে না, 3 ইন্টু কত 4, তার মানে 12টা হচ্ছে সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন হচ্ছে কটা, 4টা। আর এই যে কপার 2+ 2টা ক্লোরিনের সাথে বন্ড হয়েছে, বুঝছো, কপার 2+ 2টা ক্লোরিনের সাথে বন্ড হয়েছে, তাহলে এই 2টা বন্ধন হচ্ছে আয়নিক, তাহলে আয়নিক বন্ধন কটা, 2টা, আয়নিক 2টা, তাহলে দেখো সন্নিবেশ বন্ধন হচ্ছে 4টা, আয়নিক বন্ধন 2টা, আর সমযোজী বন্ধন হচ্ছে টোটাল 12টা, সমযোজী বন্ধন হচ্ছে টোটাল কয়টা, 12টা। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আমি আরেকটা তোমাদেরকে বলি, তোমরা নিশ্চয়ই গেলে খাতায় তুলতেছো নাকি, তোলা হয়েছে? জি স্যার। আমি আরেকটা দিচ্ছি তোমাদেরকে, দেখি তোমরা বলো, তোমরা এখানে টোটাল বন্ধন কটা বের করে দেখাইবা আমাকে। এই যুগের মধ্যে, বা যুগটার নামটা কি বলো, এখানে এখানে টোটাল বন্ধন কটা, কি কি বন্ধন আছে, টোটাল বন্ধন সংখ্যা বের করবা, মোট বন্ধন কয়টা আছে, বন্ধন কয়টি, মোট বন্ধন কয়টা, পারবা? স্যার আপনি করে দেন। আমি করে দেবো, আচ্ছা গুড। দেখো এখানে শোনো, ব্র্যাকেটের মধ্যে এখানে লিগ্যান্ড কয়টা আছে, এখানে হচ্ছে 4টা লিগ্যান্ড, তাই না? হুম। এখানে লিগ্যান্ড 4টা, এখানে আছে 2টা, টোটাল লিগ্যান্ড কয়টা, 6টা, তার মানে সন্নিবেশ বন্ধন কয়টা হবে, 6টা, সন্নিবেশ বন্ধন হবে কয়টা, 6টা। লিগেন্ড জয়টি সন্নিবেশ বন্ধন কি ততটাই হবে? হ্যাঁ লিগ্যান্ড যে কয়টা এটাই সন্নিবেশ বন্ধন, ইজি ভাবে চিন্তা করলে। আচ্ছা দেখো এখন একটা সায়ানাইডের ভিতরে, এই যে একটা সায়ানাইড আছে, সায়ানাইডের ভিতরে কিন্তু বন্ধ, কার্বন নাইট্রোজেন বন্ড আছে না,
সমযোজী বন্ধন, কার্বনের সাথে সায়ানাইডের বন্ড আছে না এরকম? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে সমযোজী বন্ধন কয়টা আছে? একটা সায়ানাইডের মধ্যে কয়টা বন্ধন? তিনটা। একটা দুই তিনটা না? তিনটা। তো সায়ানাইড আছে কয়টা? তাহলে 3 4 12টা। এইখানে 12টা, চারটা তো, চারটার মধ্যে তুই হিসাব করো ওইভাবে। একটাতে তো তিনটা, তাহলে 12টা হয়। 12টা। আবার পানির মধ্যে দেখো, পানিতে কি আছে? পানির স্ট্রাকচার চিন্তা করলে কি হবে? এরকম না? সমযোজী বন্ধন দুইটা, দুইটা না? দুইটা, কিন্তু পানি আছে কয়টা? দুইটা। দুই দুই কত হবে? 4, তাই তো? তাহলে দেখো সমযোজী বন্ধন হচ্ছে আমাদের 12টা, চারটা কয়টা টোটাল? 16টা। আর আয়নিক বন্ধন যদি চিন্তা করো, আয়নিক বন্ধন, তাহলে আয়রন কয়টা ক্লোরিনের সাথে বন্ড আছে? 3টা, তাই না? তাহলে কি হবে? আয়নিক কয়টা? এটা তো সমযোজী, এটা সমযোজী, এটা সন্নিবেশ। আর এটা কি হবে? আয়রনের সাথে 3টা ক্লোরিন, আয়রনের সাথে 3টা ক্লোরিন, তো তাহলে আয়নিক কয়টা হবে বলো? 3টা। 3টা হবে। হ্যাঁ, জুমাইরা তোমরা কি বুঝছো? জি স্যার। ওকে, এই হচ্ছে আমাদের দেখছো একটা যৌগের মধ্যে যে একাধিক বন্ধন থাকে, এই একাধিক বন্ধন কয়টা থাকে আমরা একবারে বের করে দেখাইছি আর কি। এটাই মানে এটা টপিকটা হচ্ছে একই যৌগে বিভিন্ন বন্ধনের উপস্থিতি। তার মানে সন্নিবেশও থাকে, সমযোজীও থাকে, হ্যাঁ, আয়নিকও থাকে। তিনটে কিভাবে থাকে তুমি যদি স্ট্রাকচারালি বুঝাইতে তাহলে বুঝাইতে পারবা। যেমন এটা যদি স্ট্রাকচার যদি তুমি বুঝাইতে চাও পারবা। মাঝখানে আছে আয়রন 3+, বুঝছো? এই দেখো এই দিক থেকে আসতেছে তোমার কি সায়ানাইড, এখানে হ্যাঁ হ্যাঁ সায়ানাইড, এই তিনটা হচ্ছে, চারটা আসবে, এই যে চারটা আসবে সায়ানাইড। তারপরে এদিক থেকে পানি আসবে, একোয়া, H2O, ঠিক আছে? H2, এখানে একটা পানি আসবে, H2, দেখছো? এই যে শনিবার বন্ধন কটা? 1 2 3 6টা। এটার সাথে আবার প্রত্যেকটা সায়ানাইড তো বর্ণ আমরা বের করে দেখাইছি, হ্যাঁ। তারপরে এই যে ক্লোরিন, 3টা ক্লোরিন এভাবে থাকবে আর কি, যে Fe3+, 3টা Cl-, ওকে। এটা আচ্ছা যাক, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, এরা তোমাদের লাস্ট প্রশ্ন করি, বলো এই যৌগটার নাম কি? এই যে যৌগটা লিখছি এটার নামটা কি হবে বলো? হ্যাঁ, আর প্রথমে তো একোয়া হবে, ডাই একোয়া। ডাইএকুয়া টেট্রাসায়ানাইড ফেরাস ক্লোরাইড। ডাই একোয়া, তারপর তারপরে টেট্রাসায়ানো, সায়ানো, এটা নাম হচ্ছে সায়ানো, সায়ানো। আয়রন, আয়রন ক্লোরাইড। আয়রন 3 ক্লোরাইড। 3 তো দিতে হবে, 3 ক্লোরাইড। হ্যাঁ, দ্বিতীয় বেটা দেখছো, এই যেটা। ওকে, এই হচ্ছে বিষয়, বুঝা গেছে? স্যার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, পড়ো। H2S গ্যাসীয়, কিন্তু H2O টা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। মানে H2O বন্ড কেন? ওটা গ্যাসীয়, কিন্তু H2O তরল কেন? ও, বুঝছি যে পানি তরল, তাই তো? আর H2S, শুনো, এটা একবারে কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন, বুঝছো? এই দেখো, মানে পানির মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধন থাকে, এই যে এইভাবে, ঠিক আছে? এই পানিতে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানির অণুগুলা কাছাকাছি থাকে, ফলে তাদের আন্তঃআণবিক দূরত্বটা মানে কম হয় আর কি, মানে অণুগুলা কাছাকাছি থাকে, এই জন্য তারা তরল। আর হাইড্রোজেন সালফাইডে এখানে হাইড্রোজেন বন্ধন মানে ওইভাবে ফর্ম করতে পারে না, বুঝছো? এই জন্য অণুগুলো অনেক দূরে দূরে থাকে, অণুগুলা কি থাকে? অনেক দূরে দূরে। অণু যদি অনেক দূরে দূরে থাকে, আমরা জানি কি, যাদের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি, এরা কি হচ্ছে কি গ্যাস, এরা হচ্ছে কি গ্যাস। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এটাই মানে এখানে মেইন কারণ হাইড্রোজেন বন্ধন। এটা পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানি হচ্ছে তরল, আর এখানে হাইড্রোজেন বন্ধন হয় না, ফলে অণুগুলো অনেক দূরে দূরে থাকে। আন্তঃআণবিক দূরত্ব যদি বেশি বেশি হয়, হ্যাঁ, তাহলে এটা গ্যাস হবে আর কি। আর একটু কম হলে সেটা তরল, আরো কমে গেলে সেটা কঠিন হয়। জি স্যার, বুঝছি। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তোর তো হাইড্রোজেন বন্ডিং তো অনেকে পারে না, পরীক্ষায় খাতায় দেখছি এইভাবে লিখছে হাইড্রোজেন বন্ডিং। কিভাবে লিখছে জানো? এইভাবে দিয়া হাইড্রোজেন, এইভাবে হাইড্রোজেন, এইভাবে হাইড্রোজেন বন্ডিং হয়।
হাইড্রোজেন বন্ডিং আমরা পড়াবো নেক্সট ক্লাসে। হাইড্রোজেন বন্ডিং তো আসলে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের কোনো বন্ড, এটা এক ধরনের অ্যাট্রাকশন। হাইড্রোজেন বন্ডন হচ্ছে এক ধরনের আন্তঃনবিক আকর্ষণ। নেক্সট ক্লাসে আমরা ওইগুলো নিয়ে একটু আলোচনা করবো, আন্তঃনবিক আকর্ষণ কি কি হয় এগুলা। ঠিক আছে, ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পারছো নাকি? জি স্যার। জি ওকে, ঠিক আছে, আচ্ছা। স্যার। আচ্ছা।